আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আমাদের আজকের অতিথি অসাংবিধানিক পুরো ব্যবস্থাকে ভেঙে চুরে সরিয়ে দিয়ে ফেলে দিয়ে একটা সাংবিধানিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠার জন্য একজন স্পিকারের পদাধিকারী ব্যক্তিই যথেষ্ট। এমনকি রাষ্ট্রপতি সরে গেলে সংবিধানে সুস্পষ্টভাবে লেখা আছে স্পিকারের তার দায়িত্ব নেওয়ার কথা। কাজেই এসব ভেবে এই অসাংবিধানিকতার শেষ করতে পারেন একমাত্র স্পিকার শিরীন শারমিন চৌধুরী উদিত হলেই বা তার উদয় হলেই, সে কারণেই কি তাকে সুরক্ষা দেওয়া হয়েছে? বাংলাদেশের সর্বশেষ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী তিনি এখন কোথায়? শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশেই ছিলেন। জাতীয় সংসদ ভবনের যে প্রাঙ্গণ, যে এলাকা, সেখানেই তিনি তার সরকারের দেওয়া বাসভবনেই বাস করছিলেন 5ই আগস্ট পর্যন্ত। 5ই আগস্টে বিক্ষুব্ধ জনতা যখন সংসদ ভবনের মতোই সংসদ এলাকার নানা জনের বাসা বাড়িতেও ভাঙচুর লুটপাট চালাতে ছুটে যায়, তখন স্পিকার শিরীন শারমিনের বাড়িতেও বিক্ষুব্ধ জনতা শত শতে হাজারে হাজারে তার বাড়ি লুটপাট এবং স্পিকারকে ধরার জন্য ছুটে যায়। কিন্তু স্পিকার তার আগেই তার পরিবার, তার স্বামী সন্তান সহ নিজ গাড়িতে করে ওই বাড়ি ছেড়েছেন বলে পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর বাড়ির কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে জানা যায়। দেখেন, এই যে স্পিকার শিরীন শারমিন চৌধুরী নিয়ে কোনো কথা নাই, সেই বিষয়টা ভীষণ রহস্যজনক। মানে বিশেষভাবে এখন যখন নির্বাচন নাকি 12 তারিখ হলে পরে ঠিক মানে শপথ গ্রহণ কাকে দিয়ে হবে, ক্ষমতা হস্তান্তরটা কতটা মসৃণ হবে, সব নিয়ে নানা সন্দেহের মধ্যে আসিফ নজরুল থেকে প্রেস সচিব শফিকুল আলম পর্যন্ত নানা রকম তত্ত্ব দিচ্ছেন, ব্যাখ্যা বিশ্লেষণ হাজির করছেন যে স্পিকার নাই তো কি হয়েছে, ডেপুটি স্পিকার জেলে তো কি হয়েছে, প্রধান বিচারপতিও শপথ নেওয়াতে পারেন, প্রধান নির্বাচন কমিশনারও শপথ পড়াতে পারেন নতুন সংসদ সদস্যদেরকে। বাংলাদেশের যেহেতু সংবিধানটা লিখিত, কাজেই সেই লিখিত সংবিধানে সকল কিছুই কিন্তু খুব সুনির্দিষ্টভাবে লেখা আছে। সেখানে যা প্রথা, তাতে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পদটা এত গুরুত্বপূর্ণ যে তিনি একদিকে সাংবিধানিকভাবে তৃতীয় সর্বোচ্চ পদের অধিকারী, মানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তারপরেই স্পিকারের অবস্থান, এবং তিনি এমন একটা পদের অধিকারী যে আগের সংসদ ভেঙে দেওয়া হলেও, মানে দ্বাদশ সংসদ ভেঙে দেওয়া হলেও পরবর্তী সংসদের স্পিকারের কাছে দায়িত্ব না দেওয়া পর্যন্ত আগের সংসদের স্পিকারকেই কিন্তু দায়িত্বে বলে ধরে নেওয়া হয়। সেটাই সংসদের বিধান। এমনকি স্পিকার যদি পদত্যাগও করেন তাহলেও ধরে নিতে হবে যে তিনি দায়িত্বে আছেন, তিনি পরবর্তী সংসদের নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন, স্পিকার নির্বাচনের পর স্পিকারকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তবে তিনি দায়িত্ব থেকে সরে যাবেন। তিনি যদি না দায়িত্ব পালন করেন তাহলে ডেপুটি স্পিকারকে দায়িত্বে আসতে হবে, মানে তিনি যদি তার মৃত্যু বা এমন কোনো ঘটনা ঘটে, ডেপুটি স্পিকার দায়িত্ব নেবেন। এখন দেখেন, ডেপুটি স্পিকার এখনো অভিযুক্ত। স্পিকারের বিরুদ্ধেও একটা হত্যা মামলা আছে। স্পিকার শিরীন শারমিন নাকি রংপুরে এক স্বর্ণ দোকানের কর্মচারীকে হত্যা করেছেন, সেরকম একটা মামলা তার বিরুদ্ধে আছে। ডেপুটি স্পিকারের বিরুদ্ধেও পাবনার মামলা আছে। তো তিনি এখন কারাগারে আছেন, তো কিন্তু তিনি তো দণ্ডপ্রাপ্ত নন। তাহলে ডেপুটি স্পিকারের এসে দায়িত্ব পালন করার কথা, শপথ গ্রহণ করানোর কথা, কিন্তু কোনো সাংবিধানিক ভিত্তি নাই যে সরকারের, মানে অন্তর্বর্তীকালীন সরকারের তো কোনো সাংবিধানিক ভিত্তি নাই, উপদেষ্টার কোনো সাংবিধানিক ভিত্তি নাই। সেই অসাংবিধানিক ইউনূস সরকারের অসাংবিধানিক আইন উপদেষ্টা তিনি এমন তথ্য হাজির করছেন যে তার যাকে মনে চাইবে তাকেই নাকি রাষ্ট্রপতি অনুমোদন দেবেন এবং তাহলে তিনিই নাকি সংসদের শপথ পড়িয়ে ফেলতে পারবেন। আমার সন্দেহের জায়গা হচ্ছে যে এই যে ফ্যাসিবাদ বিরোধী এই বিপ্লবী সরকার কিংবা তার যে পেটোয়া বাহিনী, মব বাহিনী, কারো মুখে এই যে দীর্ঘ সময় ধরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী কোথায় তার কোনো খোঁজ মিলল না, কিংবা তাদের যে সংবাদ মাধ্যমগুলো তারাও কোনো খোঁজ করলো না, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরী সেপ্টেম্বরের 2 তারিখে পদত্যাগ করেন, রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান, এবং তারপর জানা যায় যে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সেপ্টেম্বর মাসেই বাড়িতে বসেই সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন এবং অক্টোবর
মাসে পাসপোর্ট অফিসে তার এবং তার পরিবারের মানে তার স্বামীর আঙুলের ছাপ, আইরিস সব পৌঁছে যায়, মানে চোখের মনির যে ছবি তারা গ্রহণ করে, তার মানে ওই মেশিনপত্র নিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর বাড়ি মানে যেখানে তিনি আত্মগোপনে আছেন সেই সুরক্ষিত জায়গা পর্যন্ত কেউ একজন পৌঁছন কর্মকর্তাদের, এবং তার সাধারণ পাসপোর্টের ব্যবস্থা করা হয়। কিন্তু স্পিকার শিরীন শারমিন চৌধুরী দেশ ছেড়েছেন সেটা এখন পর্যন্ত জানা যায় না। সেপ্টেম্বরের শেষে ধারণা করা হচ্ছিল আইএসপিআর সেনাবাহিনী থেকে যে তালিকা দেওয়া হয়েছিল যে তারা অনেক সরকারি কর্মকর্তা দায়িত্ববান লোকদেরকে আশ্রয় দিয়েছিলেন সেনা সদরের ভেতরে, তখন এই গুঞ্জন চরমে উঠেছিল যে সেখানেই স্পিকার শিরীন শারমিন চৌধুরী তার স্বামী সন্তান সহ অবস্থান করছেন। ওয়াকারুজ্জামানকে এখনো স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে সেনা সদরে আশ্রয়ে রেখেছেন, আত্মগোপনে থাকবার সুযোগ করে দিয়েছেন, সুরক্ষিত পরিস্থিতিতে রাখবার সুযোগ করে দিয়েছেন, যাতে সময় মতো তিনি তাকে বের করতে পারেন। 12 তারিখের পর হঠাৎ যদি পরিস্থিতিটা খুব ঘোরালো হয়ে ওঠে, মানে জুলাই সনদ পাশ হয়ে আসার পর, হ্যাঁ ভোটে বিজয়ী হবার পর সেই জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধানকে ছুঁড়ে ফেলতে যদি ইউনূস সরকার, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ দলগুলো এক রকমের অস্থির হয়ে ওঠে এবং তারা যদি এই সিদ্ধান্ত নেয় যে সংবিধান ছুঁড়ে ফেলে নতুন সংবিধান প্রণয়ন না করা পর্যন্ত তারা সরকার গঠন করতে দেবে না, এবং সংবিধান ছুঁড়ে ফেলা মানে বঙ্গভবন থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বের করে নিয়ে এসে রাজপথে বিচার করা, যে দাবি হাসনাত আব্দুল্লাহরা 2024-এর সেপ্টেম্বরে করে বঙ্গভবনের সামনে ঘেরাও করেছিলেন 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে, এবং শেষ পর্যন্ত সেনাবাহিনী থেকে, সেনা প্রধানের কাছ থেকে কোনো সায় না পেয়ে সেই চাপে একরকমের সরে আসতে বাধ্য হয়েছিলেন। বিএনপিও সেই ঘটনায় সায় দেয় নাই, কারণ বিএনপির ইচ্ছা সাংবিধানিক প্রক্রিয়ায় দ্রুত তারা সরকার গঠন করে বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে সরকার পরিচালনা করবে। তো ওরকম একটা পরিস্থিতি যদি 12 তারিখের পর তৈরি হয়, তাহলে মুখ্যম ওষুধ হিসেবে শিরীন শারমিন চৌধুরীকে সময় মতো বের করে আনা হবে, এবং তিনি ইউনূস, আসিফ নজরুল সহ যারা যেখানে যা গ্যাঞ্জাম করতে চাইবে তাদেরকে গ্যাঞ্জামের সুযোগ দিয়ে যেই বিজয়ী পক্ষকে সেনাবাহিনী অধিষ্ঠিত করতে চায় সেই বিজয়ী পক্ষকে সেনাবাহিনী শপথ পড়িয়ে নেবে, মানে যেই বিজয়ী পক্ষ সেনাবাহিনীকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দিয়ে তাদেরকে রক্ষা করবে, তাদের রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ককে রক্ষা করবে, সেই পরিস্থিতি বজায় রাখতে, সংবিধানের ধারাবাহিকতা বজায় রাখতে, ওয়াকারুজ্জামান নিজের প্রাণটা বাঁচিয়ে রাখতে, সেনাপ্রধানের পথটা ধরে রাখতে সময় মতো শিরীন শারমিন চৌধুরীকে বের করবেন, সেজন্য তাকে এখন পর্যন্ত লুকিয়ে রেখেছেন। দেখুন, আমি মাসের পর মাস ধরে আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মী, মানে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের, যারা আওয়ামী লীগের বিভিন্ন শীর্ষ পর্যায়ের মন্ত্রীরা, নেতারা কে কোথায় আছেন তার খোঁজ জানেন, তাদের কাছেও যখন শিরীন শারমিন সম্পর্কে জিজ্ঞেস করেছি, তারাও শিরীন শারমিন চৌধুরীর অবস্থান সম্পর্কে কোনো সুস্পষ্ট ধারণা দিতে পারেন নাই। শিরীন শারমিন চৌধুরী সত্যি কি দুর্গম সীমান্ত, মানে খানা খন্দ, পাহাড় পর্বত জঙ্গল পেরিয়ে স্থলপথে দুর্গম সীমান্ত পাড়ি দিয়ে ভারত চলে গেছেন? ভারতে চলে গেলে সাংবিধানিক পদাধিকারী স্পিকার শিরীন শারমিন চৌধুরীর অবস্থান কি এতদিন ধরে অজানা থাকতে পারত? শিরীন শারমিন চৌধুরী পশ্চিমের কোনো দেশে চলে গেছেন, তার সেই পাসপোর্ট নিয়ে, যে পাসপোর্ট অক্টোবরে ঘরে বসেই তার হাতে তুলে দেওয়া হয়েছে প্রশাসনের ইঙ্গিতে, তাহলে তিনি বিমানবন্দর পাড়ি দিয়েছেন এমন একটা মানে গোপনীয়তার মধ্যে যে বাংলাদেশের বিমানবন্দর দিয়ে বিমানে উঠে তিনি পার হয়েছেন, কিন্তু কোনো যাত্রী, বিমানবন্দর ব্যবহারকারী, বিমানবন্দরের কোনো কর্মকর্তা কেউ সেই খবর ফাঁস করেন নাই। বাংলাদেশে তো সেটা একটা অসম্ভব ব্যাপার। তাহলে আর কি হতে পারে? একমাত্র হতে পারে সেনাবাহিনীর জেনারেলেরা যেভাবে পার হয়েছেন সীমান্ত সপরিবারে মুহূর্তের মধ্যে, মানে ধারণা করা যায় পার্শ্ববর্তী দেশ সীমান্তের ওপারের ভারতের সেনা গোয়েন্দা সংস্থার সরাসরি এক রকমের ব্যবস্থাপনায় তারা
সীমান্ত থেকে সহজে আরামে কখনো হেলিকপ্টার লিফট করে কখনো বা গাড়ির মাধ্যমে তারা পার হয়েছেন সেই সীমান্তের নোম্যান্স ল্যান্ড এবং তাদের ব্যবস্থাপনায়, তাহলে শিরিন শারমিন চৌধুরী সেভাবে পার হয়ে থাকতে পারেন। সত্যি শিরিন শারমিন চৌধুরীকে ওপারের গোয়েন্দারা এভাবে পার করে নিয়ে গেল সে কথাও এতদিনেও জানা গেল না। শিরিন শারমিন চৌধুরী সকল যুক্তি বুদ্ধি বলেন বাংলাদেশেরই কোনো একটা সুরক্ষিত জায়গায় এখন পর্যন্ত এই 18 মাস ধরে অবস্থান করছেন। একবার মাত্র সরকারের কোন উচ্চ পদস্থের মুখে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কথা শোনা গিয়েছিল, সেটাও হাসনাত আব্দুল্লাহ 2025-এর মার্চে ফাঁস করে দিয়েছিলেন বলে, যে সেনা সদর দফতরে ডেকে নিয়ে গিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছেন তিনি রিফাইন্ড আওয়ামী লীগকে রাজনৈতিক প্রক্রিয়ায়, নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ করে দিতে চান এবং তিনি চান হাসনাত আব্দুল্লাহরা তাতে রাজি হন। এবং হাসনাত আব্দুল্লাহ তখন বলেছিলেন যে এই পুরো পরিকল্পনাটাই ভারতের সেই পরিকল্পনা ওয়াকারুজ্জামান বাস্তবায়ন করতে চাইছিলেন হাসনাতদের মাধ্যমে, এবং সেই পরিকল্পনায় তিনি নাকি শিরিন শারমিন চৌধুরী, সাবের হোসেন চৌধুরী, ফজলে নূর তাপস এদের নাম বলেছেন। তার মানে ওয়াকারুজ্জামান জানেন যে শিরিন শারমিন চৌধুরী কোথায় আছেন, মানে সাবির হোসেন চৌধুরী বাড়িতেই আছেন, একবার গ্রেফতার হয়েছেন, সাথে সাথেই জামিন পেয়েছেন, বাড়িতে আছেন, তার সঙ্গে ইউরোপীয় দেশের কূটনীতিকরা গিয়ে দেখাও করে এসেছে, সব খবরই আমরা পেয়েছি। শেখ ফজলে নূর তাপস 5ই আগস্টের 2 দিন আগে শেখ হাসিনার অনুমোদন নিয়েই চলে গেছেন বিদেশে, সে খবর, সেই টেলিফোন কনভারসেশন সরকার ফাঁস করেছে। শিরিন শারমিন চৌধুরীর ব্যাপারে কোনো খবর নাই। অথচ শিরিন শারমিন চৌধুরী শেখ হাসিনার যতটা ঘনিষ্ঠ ছিলেন এবং সরকারের যেরকম একটা উচ্চ পদে ছিলেন, এই নীরবতা রহস্যজনক বটে। শেখ হাসিনা 2009 সালের সংসদেই তাকে নারী সংরক্ষিত আসনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত করে আনেন এবং এরপর নোয়াখালীর মেয়ে শিরিন শারমিন চৌধুরীকে রংপুরে শেখ হাসিনা তার নিজ আসন থেকে উপনির্বাচনে জয়ী করে এনে সংসদ সদস্য বানান এবং এরপর স্পিকার হন শিরিন শারমিন চৌধুরী। আওয়ামী লীগের পুরোটা সময় জুড়েই তিনি স্পিকারের দায়িত্ব পালন করেন, এমনকি দ্বাদশ সংসদ নির্বাচনেও শেখ হাসিনার রংপুরের আসনের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন শিরিন শারমিন চৌধুরী। শেখ হাসিনার এহেন ঘনিষ্ঠ শিরিন শারমিন চৌধুরীকে কে রক্ষা করছেন? সেটা কি সংসদকে, সরকারকে আবারও সাংবিধানিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনতে কেউ একজন তাকে সুরক্ষা দিয়ে রক্ষা করছেন? মুহূর্তের মধ্যেই অসাংবিধানিক পুরো ব্যবস্থাকে ভেঙে চুরে সরিয়ে দিয়ে, ফেলে দিয়ে একটা সাংবিধানিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠার জন্য একজন স্পিকারের পদাধিকারী ব্যক্তিই যথেষ্ট। এমনকি রাষ্ট্রপতি সরে গেলে সংবিধানে সুস্পষ্টভাবে লেখা আছে স্পিকারের তার দায়িত্ব নেওয়ার কথা। কাজেই এসব ভেবে এই অসাংবিধানিকতার শেষ করতে পারেন একমাত্র স্পিকার শিরিন শারমিন চৌধুরী উদিত হলেই বা তার উদয় হলেই, সে কারণেই কি তাকে সুরক্ষা দেওয়া হয়েছে? তাকে কেউ একজন লুকিয়ে রাখছেন, নাকি স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে লুকিয়ে রাখা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে রিফাইন্ড আওয়ামী লীগ ফিরিয়ে আনতে? দেখেন, রিফাইন্ড আওয়ামী লীগ ফিরিয়ে আনতে শিরিন শারমিন চৌধুরীর প্রয়োজনীয়তার বিষয়টা 2025-এর মার্চে যেমন আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের মধ্যে যেমন কোনো চাঞ্চল্য তুলতে পারে নাই, বাইরেও তুলতে পারে নাই, কারণ সকলেই জানেন আওয়ামী লীগ ফিরে আসতে হলে ফিরতে হবে শেখ হাসিনার মাধ্যমে। তাহলে স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে যারা রক্ষা করছেন, সুরক্ষা দিচ্ছেন, বাংলাদেশের ভেতরেই তিনি যদি এখনো থেকে থাকেন, তাহলে তাকে যারা রক্ষা করছেন, তাকে সকল আলোচনার বাইরে যারা রেখেছেন, পুলিশি অভিযানের বাইরে যারা রেখেছেন, তারা জানেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী তার সাংবিধানিক পদমর্যাদা বলেই কত বড় একটা কৌশলগত অস্ত্র হয়ে উঠতে পারেন বাংলাদেশে আবারও যে কোনো টালমাটাল অবস্থায়। যেমন টালমাটাল অবস্থা 12 তারিখের নির্বাচনের পরে সৃষ্টি করার চেষ্টায় আছেন অনেকেই। সে কারণে স্পিকার শিরিন শারমিন চৌধুরী কোথায় আর কারা তাকে লুকিয়ে রেখেছেন, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা এবং ধারণা করা, একরকমের জল্পনা করা এই সময়টাতে খুব জরুরি। না না না, নৌকা মাথা দিয়ে
লাগবোই, আর নইলে নির্বাচন হইতো না। লোক আমার কাছে যদি না দিতে আমরা ভোট দিতাম না। নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হয়নি, কিন্তু ভোটে আওয়ামী লীগারদের কেন লাগবে বলেন তো? কারণ না হলে তো দেশের ভোট কেন্দ্রগুলোতে একটা লোকও খুঁজে পাওয়া যাবে না। নির্বাচনে অংশ নেওয়া, ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া এবং হার জিত যাই হোক, নির্বাচন মানেই যে আওয়ামী লীগের জন্য উৎসব, এটা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস বারবার প্রমাণ করেছে। এমন কোন নির্বাচন নেই যাতে আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি। আর সে কারণেই এখনো ভোটারবিহীন নির্বাচনের বাস্তবতাকে মিথ্যা প্রমাণ করার জন্য 3 দলীয় জোট সরকারের প্রধান নেতা ডক্টর ইউনূসের মাথা থেকে বেরিয়েছে যে সরকার ভুয়া কিছু জরিপকারী প্রতিষ্ঠান দিয়ে জরিপ করিয়ে তারা বলতে চাইছে যে আওয়ামী লীগের সমর্থক ভোটারদের ভোট নাকি হরে দরে বিএনপির বাক্সে যাবে। দেশের প্রতিটি বাড়ি থেকে যারা আওয়ামী লীগের সমর্থকদের জোর করে উচ্ছেদ করেছে, লাখ লাখ মামলা দিয়ে যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের নাজেহাল করে ফেলেছে, মব করে যারা আওয়ামী লীগারদের ব্যবসা বাণিজ্য দখল করেছে, আর দেশব্যাপী আওয়ামী লীগের প্রতিটি অফিস যারা দখল করে রেখেছে, এমনকি ধানমন্ডি 32 ভাঙাতেও যারা বুলডোজার দিয়েছে, সন্ত্রাসী সরবরাহ করেছে, তাদের বাক্সে পড়বে আওয়ামী লীগের ভোট, একথা পাগলেও বিশ্বাস করবে? গত কয়েকদিনে বাংলাদেশের রাজনীতির মাঠ, বিশেষ করে তথাকথিত জরিপ আর পাল্টাপাল্টি বক্তব্যের যে সমাহার দেখা যাচ্ছে, তা কেবল রাজনীতির সাধারণ ব্যাকরণই ভাঙছে না, বরং সাধারণ মানুষের বোধ বুদ্ধি নিয়ে রীতিমতো মস্করা করা হচ্ছে। সম্প্রতি প্রকাশিত একটি জরিপ দাবি করছে যে আওয়ামী লীগের প্রায় 48% ভোটার নাকি এবার ধানের শীষে ভোট দিতে প্রস্তুত। খবরটি শোনার পর যে কেউ এক মুহূর্ত জাস্ট মাথাটা ঘোরাবে। তাদের প্রশ্ন জায়গাটা স্বাভাবিক যে আমরা কি কোনো সমান্তরাল মহাবিশ্বে বা প্যারালাল ইউনিভার্সে বসবাস করছি, নাকি এটি এক স্রেফ আশারে গল্প যা নির্বাচনের আগে জনমত তৈরির নামে গেলাতে চাওয়া হচ্ছে এবং বোঝাতে চাওয়া হচ্ছে যে এই যে 48% মানুষ, এদেরকে বাদ দিয়ে আসলে নির্বাচন তো করা যাবে না, ফলে এরা যে আছে সেটা প্রমাণ করার চেষ্টা হচ্ছে। বিষয়টি একটু গভীরভাবে তলিয়ে দেখা দরকার। গত 1.5 বছরে বাংলাদেশের রাজনীতির যে চালচিত্র আমরা দেখেছি, তাতে একটি বিষয় খুব স্পষ্ট: আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যকার সম্পর্ক কোনো সাধারণ রাজনৈতিক বিরোধীর পর্যায়ে আর নেই, এটি অস্তিত্বের দ্বন্দ্বের রূপ নিয়েছে। ধরুন আপনি 75 থেকে চিন্তা করুন, বঙ্গবন্ধুকে হত্যা করে বিএনপির জন্ম হয়েছে। যখনই আওয়ামী লীগকে দুর্বল করা গেছে, তখনই বিএনপির শনৈ শনৈ অবস্থা হয়েছে। এবং 2024 সালে আরো বড় প্রমাণ হয়েছে যে আওয়ামী লীগকে সরিয়ে দিলেই বিএনপি এবং জামায়াতের মধ্যে কোনো পার্থক্য আমি দেখি না। বিএনপি এবং জামায়াতের রাজনৈতিক উন্নতি ঘটে, কারণ তখন আসলে রাজনীতি কিছু বলে কিছু থাকে না। যে বিষয়টা কথা বলছিলাম, যে বিষয়টা স্পষ্ট, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যকার সম্পর্ক এখন আর কোনো বিরোধ নয়, এটা একটা অস্তিত্বের দ্বন্দ্ব। বিশেষ করে 5 আগস্টের পর থেকে ধানমন্ডি 32 নম্বরের সেই ঐতিহাসিক বাড়িটি গুড়িয়ে দেওয়া, সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা, মামলা এবং ঘরবাড়ি দখলের যে মহোৎসব চলেছে, তা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। টিআইবি বলেছে যে গত 1.5 বছরে প্রায় 600টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যার মধ্যে 550টি বিএনপির সরাসরি সম্পৃক্ততা রয়েছে। শতাংশের হিসেবে যদি আপনারা দেখেন, তাহলে প্রায় 92% হামলা বিএনপি ঘটিয়েছে। এখন প্রশ্ন হলো, যে দলটির কর্মীরা গত 18 মাস ধরে আওয়ামী লীগের নেতা কর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে, যাদের কারণে হাজার হাজার মানুষ ঘর ছাড়া, এমনকি যে দলটির শীর্ষ নেতাদের নির্দেশে 32 নম্বরের মতো আবেগের জায়গাটি, মানে আওয়ামী লীগের শুধু নয়, বাংলাদেশের মানুষের আবেগের জায়গাটি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে গিয়ে তারেক রহমান জানেন নাকি 32-এর দখল নিয়েছি, এরকম স্লোগান দেওয়া হয়েছে। সেই দলের বাক্সে আওয়ামী লীগের ভোটাররা লাইন ধরে ভোট দেবে, মানে কষ্ট কল্পনা না একটু? মানে কোন সুস্থ মস্তিষ্কের চিন্তা এটা হতে পারে? বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুকের বক্তব্যের কথা ধরুন। তিনি যখন প্রকাশ্যে বলেন যে 32 নম্বর থেকে গুম খুনের নির্দেশ যেত, তাই তা ভেঙে ফেলা ঠিক হয়েছে। জয়নুল আবেদিন ফারুক হেজিপেজি কোনো নেতা নন, কিন্তু তখন তিনি কেবল একটি ভবন ভাঙার সাফাই গান না, বরং আওয়ামী লীগের কোটি কোটি সমর্থকদের হৃদয়ে সরাসরি আঘাত করেন। রাজনীতিতে মত পার্থক্য থাকে, কিন্তু প্রতিপক্ষের
ইতিহাস এবং আবেগের শেষ চিহ্নটুকু মুছে ফেলার পর যখন বলা হয় সেই প্রতিপক্ষের অর্ধেক মানুষ এখন তাদেরই সমর্থন করছে, তাদেরই ভোট দেবে, তখন বুঝতে বাকি থাকে না যে কোথাও একটা বড় ধরনের গরমিল আছে। একজন সাধারণ আওয়ামী লীগ সমর্থক, যার দলের প্রতিষ্ঠাতা এবং জাতির পিতার স্মৃতিচিহ্নকে অভিশপ্ত আখ্যা দিয়ে ধ্বংস করা হয়েছে, তিনি কি কেবল আদৌ সেই ধ্বংসকারীদের নেতা বা দলকে ভোট দেবে? মানুষের মনস্তত্ত্ব এত সরল রৈখিক তো নয়। মার খেয়ে অপমানিত হয়ে ঘর বাড়ি হারিয়ে কেউ কি তার নির্যাতনকারীকে ত্রাতা হিসেবে মেনে নেবে? এখন যদি আমরা আসি ধরেন সেই জরিপকারী প্রতিষ্ঠানের কথায়, কারা জরিপ করলো, কারা তারা? কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন নাম CRF, কোন নাম শুনেছেন কখনো? এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক ওপিনিয়ন স্টাডিজ BEPOS, এই নামগুলো সাধারণ মানুষের কাছে পরিচিত তো নয়, আপনার কাছে পরিচিত। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এরকম ভুইফোর সংগঠনের অভাব হয় না, যারা সুন্দর সুন্দর গ্রাফ আর চার্ট দেখিয়ে জনমত বিভ্রান্ত করতে চায় এবং এই সরকারের নির্দেশে, বিশেষ করে সরকারের প্রোপাগান্ডা সচিবের নির্দেশে প্রত্যেকটা কাগজ এটাকে হেডলাইন করে প্রথম পাতায় জায়গা দেয়। বুঝতে অসুবিধা হয় না যে কেন এই কাজ করা হচ্ছে। খোঁজ নিয়ে আপনি যদি দেখেন তাহলে এই প্রতিষ্ঠানের পরিচালকদের তালিকায় যাদের নাম এবং পরিচয় পাওয়া যাচ্ছে, তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। তারা কারা? এনায়েত হোসেন জাকারিয়া, সাহাবুল হক, এদের অতীত গবেষণা বা রাজনৈতিক নিরপেক্ষতা কতটুকু পরীক্ষিত, সবকিছুই অনেক বড় প্রশ্ন। একটি দেশে যখন প্রধান একটি রাজনৈতিক শক্তিকে নির্বাচনের বাইরে রাখা হয়, যখন তাদের নেতাকর্মীদের মাঠে নামার সুযোগ দেওয়া হয় না, তখন একতরফা ভাবে বলা হচ্ছে যে তাদের ভোটাররা সব দল পাল্টে ফেলেছে এবং বিএনপিতে ঢুকে যাচ্ছে। আওয়ামী লীগের তো আর খায়া কাজ নাই। এটা আসলে নির্বাচনকে বৈধতা দেওয়ার একটা আগাম স্ক্রিপ্ট ছাড়ার কিছু নয়। আমি তো একে ম্যানুফ্যাকচার্ড কনসেপ্ট বা কনসেন্ট বা সাজানো সম্মতি তৈরির প্রক্রিয়া বলে মনে করি। নির্বাচন যখন একটি প্রহসনের রূপ নিয়েছে, তখন সেই নির্বাচনকে গ্রহণযোগ্য করে তোলার জন্য দুটি জিনিসের খুব প্রয়োজন পড়ছে। এক, সহিংসতার দায় অন্যের ঘাড়ে চাপানো, এবং দুই, একটি মিথ্যা জনসমর্থনের জোয়ার দেখানো। টিআইবি রিপোর্টে উঠে এসেছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় দুর্বল জায়গা, অথচ অদ্ভুতভাবে সব দোষ গিয়ে পড়ছে সেই দলের ওপর যারা এখন মাঠেও নেই। এবং এটা তো পররাষ্ট্র উপদেষ্টা বলেই দিয়েছেন যে যা কিছু ঘটবে কেষ্টা বেটাই চোর, আওয়ামী লীগের ঘাড়েই দোষ চাপানো হবে। আর জরিপের মাধ্যমে বলা হচ্ছে কি, মানুষ এখন বিএনপি এবং জামায়াতকে বেছে নিয়েছে। বিশেষ করে তরুণ ভোটারদের 37% নাকি জামায়াতকে পছন্দ করছে। যে দেশে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এত বড় রাজনীতি হয়েছে, সেখানে হঠাৎ করে তরুণ প্রজন্মের 1/3 উগ্র ডানপন্থী যুদ্ধাপরাধী জামাতের রাজনীতির দিকে ঝুঁকে পড়ছে। এই তথ্যটি সমাজের কোনো বিশ্লেষণের সাথে আপনি মেলাতে পারেন? আমি পারি না। হতে পারে নিশ্চয়ই, কারণ বাংলাদেশ তো বাংলাদেশ। নাকি এখনো এটাই সেই সাজানো ছকের অংশ, যেখানে বোঝানো হচ্ছে যে দেশ এখন পুরোপুরি ভিন্ন পথে হাঁটছে? বাস্তবতা হলো আওয়ামী লীগের যে বিশাল ভোট ব্যাংক, তা কোনো ঠুনকো আবেগের উপর দাঁড়িয়ে নেই। এটা আপনি বিশ্বাস করার কোনো দরকার নেই। নো ভোট নো ভোট, এটা সিদ্ধান্ত হয়ে গেছে। এটি দশকের পর দশক ধরে তৈরি হওয়া একটি লয়ালিটি, এই আওয়ামী লীগের ভোট ব্যাংক। তাদের আনুগত্য কার প্রতি? নির্বাচনের প্রতি, ভোট বাক্সের প্রতি, নৌকা মার্কাটার প্রতি। যারা দলের দুঃসময়ে পাশে ছিল, যারা 21শে আগস্টের গ্রেনেড হামলার পরেও দল ছাড়েনি, তারা কি গত 1.5 বছরের মামলা আর হামলার ভয়ে হঠাৎ মত পাল্টে ফেলবে? বরং উল্টোটা হওয়ার সম্ভাবনাই বেশি। যখন কোনো গোষ্ঠীকে কোণঠাসা করা হয়, তখন তাদের মধ্যে এক ধরনের সাইলেন্ট রেজিস্ট্যান্স বা নীরব প্রতিরোধ তৈরি হয়। তারা হয়তো ভয়ে কথা বলছে না, মিছিলে যাচ্ছে না, কিন্তু ভোটের বাক্সে যদি সুযোগ পেত অথবা ভোট বর্জনের মাধ্যমে, তারা তাদের জবাব দেবেই দেবে। জরিপে বলা হচ্ছে 90% মানুষ ভোট দিতে চায়। হাস্যকর, 90% মানুষ। অথচ মাঠের চিত্র কি বলছে? সাধারণ মানুষ জানে যে 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন বা গণভোট হতে যাচ্ছে, তার ফলাফল হয়তো আগেই নির্ধারিত। যেখানে প্রধান প্রতিদ্বন্দ্বী নেই, সেখানে ভোটের শতাংশ বা জরিপের ফলাফলের আসলে কোনো মূল্য নেই। আছে কি? ধানমন্ডি 32 ভাঙার দগদগে ঘা এখনো শুকায়নি। টিআইবির রিপোর্ট, 550টি সহিংসতার দায় যাদের কাঁধে, তাদের প্রতি মানুষের ভীতি থাকতে পারে, কিন্তু ভালোবাসা থাকার কথা নয়। তারেক রহমানকে আওয়ামী লীগ ভালোবাসবে, আওয়ামী লীগের লোকজন ভালোবাসবে এবং প্রধানমন্ত্রী বানাতে চাইবে, আমার মাথা পাগল হয়নি। কিন্তু ভালোবাসা তো থাকার কথা তো নয়, ভীতি আছে। ভীতিকে যদি সমর্থন হিসেবে চালিয়ে দিতে চান, তবে আপনি চালাতে পারেন, অসুবিধা নেই। আওয়ামী লীগের সাথে যারা দীর্ঘদিন যুক্ত, তাদের মানসিকতা বুঝতে হলে গত 1.5 বছরের ঘটনা প্রবাহের দিকে তাকাতে হবে। এই সময়ে দলটির যে হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের ব্যবসা বাণিজ্য দখল হয়েছে,
পরিবারের পর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। এর চূড়ান্ত পর্যায়ে ছিল ধানমন্ডি 32 নম্বর বাড়িটি ভেঙে ফেলা। একজন মানুষ যখন দেখে যে তার রাজনৈতিক বিশ্বাসের প্রতীকটি মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে, তখন সে কি ভাবতে পারে? আওয়ামী লীগের একজন সমর্থক যখন দেখছেন যে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হচ্ছে, তার মনে কি সত্যি এই চিন্তা আসতে পারে যে যারা এই কাজটি করছে তাদেরকে ভোট দিতে হবে? মানে আপনি যদি রাজনৈতিক বিশ্লেষণের দৃষ্টিকোণ থেকেও দেখেন, এই জরিপগুলোর উদ্দেশ্য খুব পরিষ্কার। নির্বাচনের আগে জনমত তৈরি করা একটা পুরনো কৌশল, মানুষের মনে ধারণা ঢুকিয়ে দেওয়া যে ফলাফল আগে নির্ধারিত, যখন আসল ভোটের দিন আসবে তখন যদি দেখা যায় যে বিএনপি জিতেছে, তাহলে মানুষ বলবে আরে এটাই তো জরিপে দেখিয়েছিলাম আমরা। কিন্তু এই পুরো বিষয়টার মধ্যে একটা গভীর সমস্যা আছে। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে, এটা নিজেই একটা অস্বাভাবিক পরিস্থিতি। গণতন্ত্রের সবচেয়ে বড় দলটি নির্বাচনের বাইরে থাকবে আর তার ভোটাররা অন্য দলকে ভোট দেবে, এই যুক্তি বিশ্বাসযোগ্য নয়। আওয়ামী লীগের ভোটারদের মনোভাব বুঝতে হলে তাদের অভিজ্ঞতার দিকে তাকাতে হবে। তারা দেখেছে কিভাবে তাদের প্রিয় নেতাকে জেলে দেওয়া হয়েছে, মানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এবং কারা মৃত্যুদণ্ড দিয়েছে। জামায়াত এবং বিএনপির উকিল, ব্যারিস্টার এবং জামায়াতের বিচারপতিরা সবাই মিলে এই কাজ করেছে। দেখেছে কিভাবে দলের কার্যালয় গুড়িয়ে দেওয়া হয়েছে, দেখেছে কিভাবে তাদের রাজনৈতিক পরিচয়ের কারণে তাদের হেনস্থা করা হচ্ছে। এই পরিস্থিতিতে তারা কি সত্যি সত্যি সেই শক্তিগুলোকে ভোট দিতে যাবে যারা এসবের জন্য দায়ী? মানুষের রাজনৈতিক আনুগত্য তাড়াতাড়ি পরিবর্তন হয় না বা রাতারাতি পরিবর্তন হয় না, বিশেষ করে যখন সেই পরিবর্তনের পেছনে জোর জবরদস্তি থাকে, অত্যাচার থাকে, নির্যাতন থাকে। আওয়ামী লীগের সমর্থকরা হয়তো ভয়ের কারণে কিছুদিনের জন্য নীরব থাকতে পারে, কিন্তু তারা তাদের হৃদয় দিয়ে বিএনপিকে গ্রহণ করবে এমনটা ভাবা একেবারেই বাস্তবসম্মত নয়। আবারও বলি, যারা 32 নম্বর ভেঙেছে তাদের পক্ষে আওয়ামী লীগ ভোট দেবে কিনা সেই প্রশ্নের উত্তর হয়তো 12 তারিখে পাওয়া যাবে যদি নির্বাচন হয়। আমি আবারও বলি, নির্বাচন যদি হয়, তবে এই মুহূর্তের জরিপ দেখে সেই উত্তর অনুমান করা বোকামি ছাড়া আর কিছু নয়। সোজা কথা, ধানমন্ডি 32 এই দেশের স্মৃতি, প্রতিকার, আবেগের সংযোগস্থল। যে বাড়িটি স্বাধীনতার স্থপতির স্মৃতি বহন করে, সেটি নিয়ে অবজ্ঞা বা হামলার ভাষা রাজনীতির বাইরে এক ধরনের নৈতিক সীমানা অতিক্রম করে ফেলেছে। তাই যখনই কোনো পক্ষ থেকে 32 নম্বর ভেঙে ফেলা ঠিক হয়েছে ধরনের উস্কানিমূলক বক্তব্য শোনা যায়, সেটা আওয়ামী লীগ মনস্ক ভোটারদের মনে শুধু ক্ষোভ তৈরি করে না, বরং এই আচরণকে মনে করে যে এটাই ফ্যাসিবাদী আচরণ। এতদিন ধরে আওয়ামী লীগকে ফ্যাসিবাদী বলেছে তারা সবচেয়ে বড় ফ্যাসিস্ট। মানে প্রেসার বাড়লে তারা সাধারণত 3টি পথে যায়: ভোটে না যাওয়া, বিকল্প স্বাধীন প্রার্থীকে বেছে নেওয়া, অথবা প্রতীকী প্রতিবাদ দেখানো। যারা একটানা আওয়ামী লীগের স্মৃতি, রাজনীতি, মুক্তিযুদ্ধের উত্তরাধিকার, পরিবারের ট্রমা বহন করে বড় হয়েছেন, তাদের বড় অংশ যে হঠাৎ বিএনপিকে বেছে নেবে, এটা পাগলে বিশ্বাস করতে পারে। কিন্তু আপনি তো পাগল নন, তাই না? আপনি কি পাগল? নিশ্চয়ই নন। ভালো থাকবেন আপনারা।